সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমার নতুন ক্লাসে। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি বিষয়ে ক্লাস করব। ত্রিকোণমিতি একটি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আমরা আজকে ত্রিকোণমিতিক যে অনুপাত বা ফাংশন গুলো আছে সেগুলো কিভাবে গঠিত হয় এবং এ সম্পর্কিত কিছু উপপাদ্য এবং তার সাথে কিছু অনুশীলনীর অঙ্ক, বিশেষ করে তোমাদের 6B এর কিছু অঙ্ক করব। তো চলো শুরু করা যাক আমাদের। তার আগে বলে নিই যে এই ভিডিওটি ইউটিউবে পাবে, আমার ফেসবুকেও পাবে, যে কোনো জায়গা থেকে পরবর্তীতে দেখে নিতে পারবে। এবং অবশ্যই প্রতিবার আমি যেটি বলে থাকি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে ইউটিউবে, তাহলে অন্যান্য ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। এবং একই সাথে সবসময় আমি যখন ক্লাস নেই তখন তোমাদের বাড়ির কাজ দেই, সুতরাং বাড়ির কাজটি পাঠাবে। এই লেকচারের শেষে কিভাবে পাঠাতে হবে সেটি বলা আছে, সুতরাং সেদিকে মনোযোগ রাখবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচার। শুরু করছি আজকের লেকচারটি ত্রিকোণমিতির উপর। আমি তোমাদের সঙ্গে আছি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। উচ্চতর গণিতের প্রথম পত্রের বিভিন্ন অংশ আছে। এর আগে আমরা জ্যামিতির কিছু কাজ করেছিলাম, তারও আগে প্রথম ক্লাসটি আমি নিয়েছিলাম তোমাদের নির্ণায়কের উপর। এবং আজ আমরা শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতি। তো চলো শুরু করা যাক ত্রিকোণমিতির আজকের লেকচারটি। তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে যেমনটি বলেছি, এবং অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অন্যরা যেন এটি দেখতে পায়। খেয়াল রাখবে যে বারবার আমরা বলে থাকি যে তুমি যখন ক্লাস করবে তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। যেহেতু এই করোনার সময় আমাদের সরাসরি ক্লাস নেওয়ার কোনো সুযোগ নেই, সে কারণে তোমাদের অবশ্যই এটি মূল ক্লাস ধরে নিয়ে সেভাবে কাজ করবে। এবং তোমরা দেখো যে রুটিনে আমাদের প্রতি সপ্তাহে 4টি ক্লাস আছে গণিতের। এত ক্লাস আর কোনো বিষয়ের উপরেই নেই। ফলে তোমাদের যদি এই ক্লাসগুলো ফলো করো তাহলে অধিকাংশ কাজ হয়ে যাবে। এবং আমি বারবার যেটি বলেছি, তোমার যে কোনো সমস্যা থাকলে তুমি আমাকে মেসেঞ্জারে নক করবে, ইমেইলে নক করবে, তাহলে তোমার সমস্যাটির সমাধান করে দিব। কখনো কখনো হয়তো একটু দেরিতে উত্তর দেই অন্যান্য কাজের ব্যস্ততার জন্য, তারপরেও আমি নক করলে তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সুতরাং সবসময় স্যারদের কন্ট্যাক্টে থাকবে। তাহলে আমরা কি শিখবো আজকে সেটি দেখি। আলোচ্য বিষয়টি দেখে নিই, পূর্ব পাঠ। এর আগে এর উপর ক্লাস হয়েছে, অন্য স্যাররা ক্লাস নিয়েছেন, সুতরাং আমরা সেগুলো একটু ঝটপট দেখে নিব যে কি কি ক্লাস হয়েছে, কি কি অংশ করা হয়েছে ত্রিকোণমিতির উপর, সেটি দেখব। এরপরে আমরা চলে যাব আজকের পাঠে। ত্রিকোণমিতিক অনুপাত বা ফাংশন বিষয়টি কি, সেটি কি কাজে লাগবে। এরপরে চতুর্ভাগ অনুযায়ী কোন চতুর্ভাগে কোন চিহ্ন হবে সেটি আমাদের দেখতে হবে। এবং শেষে আমরা একটু সীমা দেখব, ত্রিকোণমিতিক অনুপাত বা ফাংশনের সীমা। তো সীমা নিয়ে খুব বেশি কথা আমরা বলবো না। তো এরপরে আছে গাণিতিক সমস্যা। তো গাণিতিক সমস্যাটি কোথায় আছে সেটি আমরা দেখে নিব। চলে যাই আমরা আমাদের প্রথমে পূর্ব পাঠ পর্যালোচনা। এর আগে যেগুলো পড়া হয়েছে, প্রথম যেটি হলো সেটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ কাকে বলে। তো আমরা জানি যে একটি কোণ কিভাবে তৈরি হয়। নরমালি আমরা ছোটবেলা থেকে যে কোণগুলো শিখি, এই কোণগুলো আসলে জ্যামিতিক কোণ। তার মানে দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কোণ তৈরি হয়। এখানে 4টি কোণ তৈরি হয় এখানে, যদিও দুটি বিপরীত কোণ হিসাব করলে দুটি ধরা যায়। অথবা একটা আরেকটার সাথে মিলিত হলে এখানে কোণ তৈরি হয়, ছেদ করলেও হয়, এখানে মিলিত হলেও কোণ তৈরি হয়। এটা হচ্ছে জ্যামিতিক কোণ। এবং এই জ্যামিতিক কোণ এখান থেকে শুরু করে এই পাশে ঘুরে এসে আবারও এই পর্যন্ত যখন আসে, তার মানে এখান থেকে ঘুরলো, এদিকে ঘুরলো পেন্সিলটি, ঘুরে এদিকে যদি আবার ফেরত আসে, তাহলে একবার রাউন্ড দিয়ে আসলে মোট 360 ডিগ্রি হয়। তো ত্রিকোণমিতিক কোণটি এমনটি নয়। ত্রিকোণমিতিক কোণটি হচ্ছে একটা যদি আদি রেখা হয়, এর সাপেক্ষে অন্য একটি রেখা যদি ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটা যেদিক ঘোরে সেদিকে ঘোরে, অথবা বিপরীত দিকে ঘোরে, তাহলে কোণ তৈরি হয়। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে ঘোরে তাহলে এটি হবে ধনাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে ঋণাত্মক কোণ হতে পারে।
আশা করি বুঝতে পেরেছো। তাহলে জ্যামিতিক কোণ দুটি সরলরেখার ছেদের ফলে বা সংযোগের ফলে হয়, আর ত্রিকোণমিতিক কোণ তৈরি হয় আসলে একটি সরলরেখার সাপেক্ষে অন্য একটি সরলরেখার ঘূর্ণনের ফলে। সুতরাং এটি ঘূর্ণন বহুবার হতে পারে, কিন্তু ছেদ করলে যে কোণ হয় টোটাল 360 ডিগ্রি, এর বেশি কখনো হতে পারে না। তো এটি খেয়াল রাখবে তোমাদের কথাগুলো। তাহলে একটি আদি রেখার সাপেক্ষে অন্য একটি রেখার ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিক কোণ তৈরি হয়, এটি আমরা এর আগে শিখেছি। এটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, আর মান যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে ত্রিকোণমিতিক কোণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ত্রিকোণমিতিক কোণ কি জিনিস আমরা রিক্যাপ করছি, সুতরাং এর আগেও এটি দেখেছো, তোমরা শিখেছো, আমি একবার মনে করে দিলাম। তাহলে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের পার্থক্যটা কোথায়? পার্থক্য খুবই সোজা। আমরা যে জ্যামিতিক কোণ শুধুমাত্র ধনাত্মক হয়, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এর বাইরে আর হতে পারে না। বাট ত্রিকোণমিতিক কোণ কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক হয়, যেমনটি আমরা সংজ্ঞায় বলছিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক হয়। আরেকটা বৈশিষ্ট্য কি ছিল, যে জ্যামিতিক কোণ হচ্ছে দুটি রেখার সংযোগের ফলে বা ছেদের ফলে হয়। আর এটা তো বললাম যে এটি ঘূর্ণনের সাপেক্ষে হয়। আরেকটা কি, জ্যামিতিক কোণ 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ত্রিকোণমিতিক কোণ যে কোনো মানের হতে পারে, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, 360 এর বেশিও হতে পারে, এটি কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এটি আমরা এর আগে শিখেছিলাম, আশা করি তোমাদের আবার মনে পড়ে গেল। যদি কেউ আগের ক্লাস মিস করে থাকো তাহলে এটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই পরের স্লাইডে, দেখি আমাদের কি আছে। পরের স্লাইডে আমরা দেখছি যে আরো কিছু কোণ পরিমাপের পদ্ধতি এর আগে আমরা শিখেছি। কোণ পরিমাপ, কতভাবে কোণ পরিমাপ করা যায়। তো কোণ পরিমাপের পদ্ধতিটি যদি হয়, তাহলে একটা হচ্ছে 60 মূলক পদ্ধতি, 60 তো ডিগ্রি হয়, মিনিট হয়, সেকেন্ড হয়। 1 ডিগ্রিতে 60 মিনিট হয়, 1 মিনিটে 60 সেকেন্ড হয়, বা সেকেন্ডের আবার ভগ্নাংশ করা যেতে পারে। এটি হলো 60 মূলক পদ্ধতি। এরপরে আছে বৃত্তীয় পদ্ধতি, সার্কুলার আসলে, ঘূর্ণনের ফলে যেটি তৈরি হয়, যেমন রেডিয়ান কোণ। এটি তোমরা অলরেডি জানো যে ঘূর্ণনের ফলে যে তৈরি হয়, এটা বলছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে। 60 মূলক পদ্ধতিতে এটি আমরা করে থাকি। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, অর্থাৎ আমার যদি এরকম হয়, এটি যদি আমার বৃত্ত হয়, এখানে যদি কেন্দ্র হয়, তাহলে এইটুকু ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, আমি ধরে নিলাম যে এটি 6 সেন্টিমিটার, তাহলে পরিধি বরাবর আমি 6 সেন্টিমিটার যাব। এইটা হচ্ছে আমার ব্যাসার্ধের সমান চাপ। এখন এই যে চাপ হলো 6 সেন্টিমিটার চাপ, এই চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে, কেন্দ্রে যে কোণ তৈরি করে, এটা রেডিয়ানের হিসাব। তো এভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে 60 মূলক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো 1 রেডিয়ান, 2/π সমকোণ, এগুলো তোমরা শিখেছো। 1 ডিগ্রি, এটা একটু ভুল রয়ে গিয়েছে, রেডিয়ান ডিগ্রিতে একটু কারেকশনটা পরে করে দিব, একটা 2 বার হয়ে গিয়েছে। আর হচ্ছে 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান। তো এটি তোমরা শিখেছো। চলে যাই পরের স্লাইডে আমরা। আর একটা হচ্ছে তৃতীয় যেটা শতমূলক পদ্ধতি, এটা আলোচনার জন্য না, এটি আমরা খুব বেশি ব্যবহার করি না, সুতরাং 100 ধরে যেটি করা হয় সেটি আমাদের জন্য প্রযোজ্য নয়, এটা আলোচনায় গেলাম। তো চলে যাই পরে, আমাদের কি আছে, বৃত্তচাপ এবং বৃত্তকলা। বৃত্তচাপের দৈর্ঘ্য বের করা শিখেছো, বৃত্তকলার ক্ষেত্রফল বের করা শিখেছো। তোমরা 9 10-এ করেছো, এখানে প্রথম দিকে একটু ছিল, সুতরাং সেটিও তোমরা করেছো। জাস্ট মনে করাই দেওয়ার জন্য, বৃত্তচাপের দৈর্ঘ্য s = r থিটা। আর জানো রেডিয়াস বা ব্যাসার্ধ, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ, আর s তো হচ্ছে তোমার সেই বৃত্তচাপের দৈর্ঘ্য, পরিধি বরাবর যেটা।
বৃত্তকলার ক্ষেত্রফল যে অংশটা, সেটি আমরা দেখছি a ইকুয়াল টু হাফ আর স্কয়ার থিটা। এখানে থিটা রেডিয়ানে প্রকাশ করলে এটা হবে, আর যদি থিটা ডিগ্রিতে প্রকাশ করো তাহলে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 হবে। সেই 1 ডিগ্রি যদি পাই বাই 180 হয় তাহলে এই যে এখান থেকে বের হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি পূর্ব পাঠ। এর আগের যেগুলো করা হয়েছিল সেগুলো আমরা এখন চলে যাব আমাদের আজকের লেকচারে। তো চলো শুরু করে দিই আজকের অংশ। নতুন অংশগুলো যেগুলো পড়তে চাই সেগুলো আবারও বলছি, তোমরা অবশ্যই বাড়ির কাজ করে পাঠাবে। অনেকেই বাড়ির কাজ করো না এবং অনেকেই মূল ক্লাসগুলো করছো না। সামনে কিন্তু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হবে, অন্যান্য সময় আমরা পরীক্ষাগুলো নিব, সেগুলোতে কিন্তু সমস্যায় পড়ে যাবা, ঝামেলায় পড়ে যাবা। আর নিজের পড়া তুমি গুরুত্ব না দিলে কেউ গুরুত্ব দিতে পারবে না, কোনো বাধ্যবাধকতাই কোনো কাজ করবে না। পরে হায় হায় করবা আর ওই ফেসবুকে কমেন্ট লিখে কোনো লাভ হবে না, পড়তে পারিনি, পড়া ছিল না, এ ছিল ওই সমস্ত ছিল। যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তারা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে বা বাড়ির আশেপাশে, এখন তো গ্রামেগঞ্জে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে গিয়েছে, সুতরাং একটু কষ্ট করে হলেও তারা দেখে নিবে। আচ্ছা, আরেকটা অংশ ছিল, এটা ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়, এটা আগে পূর্ব পাঠের অংশ। তো সেটি আবার একবার একটু মনে করাই দেই। এটা ঘন্টাকে 60 দিয়ে গুণ করে, মিনিটকে 11 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে, তারপরে তার 2 দিয়ে ভাগ যেটা হবে এটা ডিগ্রি হবে। বাট এই ডিগ্রির মান যদি 180 হয়, 180 ক্রস করে যায়, বেশি হয়, তখন এটা 360 থেকে এটা বিয়োগ করে নিতে হবে। এটা 360 কেন, ঘড়ির কাঁটা একবার ঘুরে আসলে 360, আর এই 12টা থেকে 6টা পর্যন্ত গেলে মোট 180 হয়। 180 বেশি হলে এই পাশের অংশটা ধরতে হবে, সুতরাং 360 থেকে বিয়োগ দিতে হবে। তাও আরেকবার বলে দিই, এটা এখানে 12 থাকে আর এখানে 6 থাকে, সুতরাং আমি যদি এখান থেকে এখানে যাই তাহলে এই পর্যন্ত হচ্ছে 180। যখন 180 বেশি হবে, মনে করো এটা হলো এই মানটা, এই মানটা হলো 180 আর 60 240, তখন আসলে আমরা এটা বিবেচনা করি এইটুক কত, এইটুক এইটুক আসলে আমরা বিবেচনা করি, যেহেতু আমরা বের হচ্ছে সূত্রে বের হবে এটা, ধরো 240, তাহলে আমার এইটুক কত হবে, এই টোটালটা হচ্ছে 360, তার থেকে ওই 240 বাদ দিতে হবে, অর্থাৎ এই মানটা 360 থেকে বাদ দিতে হবে। এরকম 360 কখন বাদ দিতে হবে, যখন উপরের মানটা, এই মানটা আসলে 180 ক্রস করে যাবে, 6টা ক্রস করে যাবে, তখন আমরা এদিক দিয়ে গুনবো। এটি হলো কথা। সুতরাং এটি ঘড়ির কাঁটার মিনিটের, ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের, এটা জানো, খুব সহজে তোমরা অবজেক্টিভ গুলো করে ফেলতে পারবে। তো এটা ফলাফল 180 বেশি হলে তখন এই কাজ করতে হবে, এটি আগেই বলেছি। তো এরপরে চলো ত্রিকোণমিতিক অনুপাত। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে আসলে আমরা ঘড়ির কাঁটার ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিক কোণ তৈরি হয়, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যখন ব্যবহার করব তখন আসলে সূক্ষ্মকোণের সাপেক্ষে। অর্থাৎ এটি যদি হয়, এটি যদি হয় সমকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণ এবং একটা সূক্ষ্মকোণ, একটা যদি আলফা হয় একটা বিটা হয়, এরা আলফা বিটা সবাই লেস দ্যান 90 ডিগ্রি, তাই এরা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে, অর্থাৎ আলফার সাপেক্ষে অথবা বিটার সাপেক্ষে, যে কোনো একটি সাপেক্ষে দুটি বাহুর অনুপাত হয় এ বি সি, এই দুইটা বাহুর অনুপাত, এটাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, বা প্রথাগত ত্রিকোণমিতিক ফাংশন এটা বলা হয়। তো এটার নাম হচ্ছে আমরা জানি অতিভুজ। অতিভুজ যদি আলফা কোণ বিবেচনা করো তাহলে এটা এটা হবে বিপরীত বাহু, আমরা যেটাকে অনেক সময় লম্ব বলতে অভ্যস্ত। লম্ব বললে একটু কনফিউশন তৈরি হয়, এই সোজা দাগটি মনে হয়, আসলে বিপরীত বাহু হবে। আর এটা হচ্ছে আমার আনুভূমিক বাহু। কিন্তু এইটা, এই সম্পর্কটাই চেঞ্জ হয়ে যাবে যদি বিটা কোণ নেই। বিটা কোণ যদি নেই তখন এইটা হবে বিপরীত বাহু,
এই সি হবে বিপরীত বাহু এবং বি হবে আনুভূমিক বাহু। সাথে যেটা থাকবে সন্নিহিত বাহু, সাথে যেটা থাকবে এটা সন্নিহিত বাহু, আর বিপরীত বাহু তো ওর সরাসরি অপোজিটে থাকবে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। এই যে এখানে আমরা দেখছি, আমার যদি এটি যদি কোণ হয়, এটা যদি কোণ হয় থিটা, তাহলে এর বিপরীতে যেটা আছে এটার নাম আমরা বলছি বিপরীত বাহু। অনেক সময় আমরা লম্ব বলতে অভ্যস্ত, আগের বইগুলোতে লম্ব বলা হতো। আর এর সাথে যেটি থাকে এটা হচ্ছে সন্নিহিত বাহু, কখনো কখনো এটিকে ভূমিও বলা হয়। আর আর যেটা, এটা তো অতিভুজ, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। সুতরাং এটা আমাদের তিনটা বাহু আছে, তাহলে একটা হচ্ছে এক্স এর মান, এটা সন্নিহিত বাহু, আর একটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এবং বিপরীত বাহু হচ্ছে, এবং আর এর মান হচ্ছে অতিভুজ। তাহলে এদেরকে ভাগ আকারে লেখা যায়, তিনটা জিনিসকে ভাগ আকারে লেখা যায় মোট 6 ভাবে। কিভাবে? একটা লেখা যায় ওয়াই বাই আর, একটা লেখা যায় ওয়াই বাই এক্স, আর একটা লেখা যায় এক্স বাই ওয়াই, আর একটা লেখা যায় ওয়াই বাই এক্স, আর একটা লেখা যায় আর বাই এক্স, আর একটা আর বাই ওয়াই। এভাবে বিভিন্ন অনুপাত আকারে আমরা লিখতে পারি। তো মোট এই যে 6টা অনুপাত যে লেখা যায়, ফাংশন যে লেখা যায়, এই 6টাকে আসলে 6টা নাম দেই আমরা। সেই 6টা নামই হচ্ছে আমাদের কি কি নাম? তাহলে এটা হবে সাইন, SINE, সুতরাং একটা হচ্ছে সাইন SINE, সংক্ষেপে আমরা লিখি সাইন SIN, আর একটা হচ্ছে কোসাইন, কোসাইন, কোর কো ঠিক থাকলো, সাইনের এস থাকলো, তার মানে কজ হলো। এরপরে আছে ট্যানজেন্ট, ট্যানজেন্টকে আমরা সংক্ষেপে লিখছি ট্যান, ট্যানজেন্টকে আমরা সংক্ষেপে লিখছি ট্যান। কোট্যানজেন্ট, এটার থেকে শুধুমাত্র আমরা লিখছি কট, কোট্যানজেন্ট কট। সেকান্ট সেক, এবং কোসেকান্ট কো আর সেক, কোসেক। অনুপাতগুলো এগুলো তোমরা জানো ছোটবেলা থেকে, তারপরেও 9-10 থেকে জানো, তারপরেও আমি আরেকবার বললাম। এই যে সেইটাই আবারও আমরা দেখছি ফিগারটা, এগুলো তোমরা জানো। চলে যাই পরের অংশে, আমাদের এই অনুপাতগুলো কিভাবে লিখতে হয়। তাহলে সাইন থিটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ ওয়াই বাই আর, সাইন থিটা ওয়াই বাই আর বিপরীত বাহু। তাহলে এই যে এটা বাই এটা, এই দুটোর ভাগফল। cos থিটা সন্নিহিত বাহু বাই অতিভুজ, তার মানে এক্স বাই আর। এরপরে আছে ট্যান থিটা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বা লম্ব বাই ভূমি বলতে আমরা খুবই অভ্যস্ত। সুতরাং ট্যান থিটা হচ্ছে আমার ওয়াই বাই এক্স, এবং এটাকে উল্টালে যেটা হয় সেটাকে কট থিটা হয় এক্স বাই ওয়াই। এটা হলো আমাদের, আরো দুইটা আছে, সুতরাং সাইনের উল্টা আছে এবং কসের উল্টা আছে। যে সাইন যদি ওয়াই বাই আর হয়, তাহলে এর উল্টা হচ্ছে কোসেক, কোসেকের মান হচ্ছে 1 বাই সাইন থিটা, আর বিপরীতটা করে দিলে তার মানে আর বাই ওয়াই, এটা অতিভুজ বাই বিপরীত বাহু। সাইন তার মানে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে cos থিটা এক্স বাই আর, এর আগের স্লাইডে আমরা দেখেছি। সুতরাং cos থিটা এক্স বাই আর যদি হয়, এর উল্টাটাকে বলা হয় sec থিটা। sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা আর বাই এক্স, অতিভুজ বাই সন্নিহিত বাহু। এরপরে tan থিটা এবং cot থিটা আমরা এর আগে দেখেছি, সুতরাং আমাদের জন্য কোনো সমস্যা নাই এটি, এটা ছোটবেলা থেকেই জানো। আমরা আরো একবার রিক্যাপ করে নিলাম, রিভাইজ করে নিলাম।
চলে যাই চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন কি হবে। তাহলে দেখো আমরা একটু আগে যেমনটি বলছিলাম যে এরকম যদি হয়, এখানে থাকে আমার x, এখানে থাকে আমার y। আমি যখন এই পাশে মানটি চলে যায় তখন দেখো y টা ঠিক থাকে কিন্তু x টা মাইনাস হয়ে যায়। তার মানে এখানে প্লাস হয় এবং এইখানে x এর মানটা মাইনাস হয়ে যায় কিন্তু y এর মানটা প্লাসই থাকে। এইখানে এসে x এবং y দুইটাই মাইনাস হয়, সুতরাং মাইনাস হলো, দুইটাই মাইনাস হলো। এবং এইখানে দেখো x y টা নিচে নেমে আসলো, তাই মাইনাস হয়ে গেল, তাহলে এটা প্লাস হলো এবং এটি মাইনাস হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটি প্লাস মাইনাস কিভাবে হয়। তো সেগুলো আমরা একটু দেখে নিই। এই যে দেখো এখানে আমরা চতুর্ভাগ অনুযায়ী চিহ্নগুলো আমরা ইয়ে করে দিই। তাহলে দেখো এই যে এখানে যেমনটি বলছিলাম মাইনাস প্লাস প্লাস এক্স এর মান এদিকে যায়। আরেকটি এটি বোঝার আরেকটি সোজা উপায় হচ্ছে এখানে দেখো এক্স এবং ওয়াই এর দিকে তাকাও, এক্স এ আছে ড্যাশ, ওয়াই এ ড্যাশ বিহীন মানে প্লাস আর ড্যাশ যুক্ত মানে হচ্ছে মাইনাস। তাহলে এক্স এর ড্যাশ আছে, এক্স এরটা মাইনাস, ওয়াই এর ড্যাশ নাই তাই ওয়াই টা প্লাস। এখানে দেখো এই এক্স ওয়াই এর দিকে তাকাও, এক্স এর ড্যাশ আছে, ওয়াই এও ড্যাশ আছে তাই দুইটাই মাইনাস। এখানে দেখো এক্স ওয়াই এর দিকে তাকাও, এক্স এ ড্যাশ নাই, ওয়াই এ ড্যাশ আছে, তাহলে এক্স এ ড্যাশ নাই, এক্স এরটা প্লাস হবে এবং ওয়াই এ আমার ড্যাশ আছে, সুতরাং এই যে ওয়াই এ ড্যাশ আছে, যে চতুর্ভাগে তার দুই পাশে এক্স এবং ওয়াই এর দিকে ফলো করবা তাহলেই হবে। আর এখানে দেখো এক্স এবং ওয়াই কোনোটাতেই ড্যাশ নেই তাই দুইটাই প্লাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা চলে যাই, এরপরে কি আছে দেখি। তাহলে এটা মনে রাখবো কি করে? মনে রাখার জন্য একটা সহজ জিনিস, কাস্ট, সি এ এস টি, কাস্ট। সিটা এখান থেকে শুরু করব, সি এ এস টি। বিভিন্ন সম্প্রদায় বা বর্ণ প্রথা আছে, কাস্ট তোমরা জানো, বিশেষ করে হিন্দুদের ভিতর হায়ার কাস্ট লোয়ার কাস্ট আছে, সেটা মনে রাখতে পারো। সি এ এস টি। সিতে হচ্ছে কজ আর কজের উল্টা হচ্ছে সেক্ট। এই দুইজন এখানে প্লাস, বাকিরা মাইনাস। কি বললাম? সিতে হয় কজ, তাহলে কজ এবং সেক প্লাস, বাকিরা মাইনাস। কজ এবং সেক প্লাস, বাকিরা মাইনাস। এতে হচ্ছে ওয়াল, সবাই প্লাস, কেউ মাইনাস না, প্রথম চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে এস, এস এস সাইন, সাইন এবং সাইনের উল্টা করছে, এরা প্লাস, বাকিরা মাইনাস। আর এখানে টিতে হচ্ছে ট্যান, ট্যান আর কট হচ্ছে প্লাস, বাকিরা মাইনাস। সুতরাং খেয়াল করবে প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাত বা ফাংশন যাই বলো তুমি, সে দুইটা ঘরে প্লাস এবং বাকি দুইটা ঘরে মাইনাস। কোন দুইটা ঘরে প্লাস? প্রথম ঘরে প্লাস এবং তার নিজস্ব একটা ঘরে, সবার জন্য এইটা প্রযোজ্য। তো সেটাই আমরা দেখলাম, এটা ভালো করে মনে রাখবে। এটা এই যে এখানে বলছিলাম কজ এবং সেক পজিটিভ, বাকিরা নেগেটিভ। এখানে বলছিলাম সবাই প্লাস, সবাই পজিটিভ। এখানে সাইন এবং কোসেক পজিটিভ, বাকিরা নেগেটিভ। এখানে ট্যান কট পজিটিভ, বাকিরা নেগেটিভ। সুতরাং আশা করি ভালো করে তোমরা খেয়াল করবে, এটি বুঝতে পারবে। চলে যাই এরপরে আমাদের পরের অংশে, পরের স্লাইডে আমরা একটু প্রমাণ শিখবো। যে বিভিন্ন তিনটি স্কয়ারের সূত্র। এর আগে যে সূত্রগুলো আমরা দেখেছিলাম, সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক, কজ ইকুয়াল টু 1 বাই সেক, ট্যান ইকুয়াল টু 1 বাই কট, এই যে সূত্রগুলো, এগুলো তো সরাসরি অনুপাত থেকে আসে। এবার বর্গ ব্যবহার করে, স্কয়ার ব্যবহার করে তিনটা সূত্র হয়, সেই তিনটা সূত্র আমরা দেখব। প্রথম যে সূত্রটি দেখব সেটি হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটি দেখব।
তো যেখানে যেটি ব্যবহার করব আমরা, এই ফিগারটা বারবার ব্যবহার করছি, এখানে ও পি এবং এন, ও পি এন, এই যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে থিওরিটা আছে, সেটি হচ্ছে অতিভুজের উপর বর্গক্ষেত্র, তার মানে ওপি স্কয়ার ইকুয়াল টু ওএন স্কয়ার প্লাস পিএন স্কয়ার, এটি আমরা জানি। ওপিএন সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা জানি পিএন স্কয়ার প্লাস ওএন স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার। এখন এই যে তিন সমকোণী ত্রিভুজের এখানে ওপি দিয়ে যদি ভাগ দেই, ওপি স্কয়ার দিয়ে যদি ভাগ দেই প্রত্যেকটাকে, বাম পক্ষ ডান পক্ষ সবকিছুকে, তাহলে একটি সূত্র হবে। ওএন স্কয়ার দিয়ে যদি ভাগ দেই তাহলে আরেকটি সূত্র হবে, এবং পিএন স্কয়ার দিয়ে যদি ভাগ দেই তাহলে কি হবে, আরেকটি সূত্র হবে। সুতরাং এটি খেয়াল রাখবা, ওপি স্কয়ার দিয়ে ভাগ দিলে একটি সূত্র হবে, ওএন স্কয়ার দিয়ে ভাগ দিলে একটি সূত্র হবে, পিএন স্কয়ার দিয়ে ভাগ দিলে আরেকটি সূত্র হবে। সুতরাং আমরা একটি ভাগ করে ফেলি, প্রথমে ওপি স্কয়ার দিয়ে ভাগ করে ফেলি। ডান পক্ষে সোজা হিসাব, ওপি স্কয়ার ভাগ করলে 1 হলো। বাম পক্ষে হবে পিএন বাই ওপি তার হোল স্কয়ার, আর এখানে হবে ওএন বাই ওপি তার হোল স্কয়ার। এটা এই যে ওপি স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। এখন এই যে পিএন বাই ওপি, এটা যদি কোণ হয়, পিএন হচ্ছে বিপরীত বাহু, আর এটা নিশ্চয়ই তোমরা জানো, সাইন বা লম্ব বাই অতিভুজ সোজা হিসাব করে এটা সাইন থিটা। সুতরাং এটা সাইন থিটার বর্গ। এটা ওএন বাই ওপি, এটা সন্নিহিত বাহু বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ, যেভাবেই মনে রাখো, এটা cos থিটা। এটা sin থিটার বর্গ, এটা cos থিটার বর্গ, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। খুব সহজে প্রমাণ হয়ে গেল, দেখো কত সুন্দর করে আমরা প্রমাণ করতে পারলাম। হয়ে গেল। চলে যাই আমরা এর পরে আরেকটা প্রমাণ আমরা একটু দেখতে চাই। ওই যে বলেছি ওপি স্কয়ার, ওএন স্কয়ার, পিএন স্কয়ার তিনটা দিয়ে ভাগ করলে তিন রকম হয়। এবার tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। সেই একই ফিগার ব্যবহার করব আমরা। আমরা জানি ওপিএন সমকোণী ত্রিভুজ, এটি আমরা জানি, আগেও দেখেছি। এবার ভাগ করে দিব, আমরা কি দিয়ে ভাগ করব, ওএন দিয়ে ভাগ করে দিব। ওপি ওএন পিএন, ওএন দিয়ে ভাগ করে দিলাম, ওএন স্কয়ার। এবার এটির মান 1 হয়ে যাচ্ছে, এটা পিএন বাই ওএন, দেখো পিএন বাই ওএন, তাহলে বিপরীত বাহু বা লম্ব বাই ভূমি, সুতরাং এটি ট্যান থিটা। এটি ট্যান থিটা। এটা হচ্ছে ওপি বাই ওএন, ওপি অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ cos থিটা, এটা তার উল্টা, তাহলে এটা sec থিটা। তাহলে এটা sec স্কয়ার, এটা 1, এবং এটি ট্যান স্কয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওএন স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, সুতরাং ট্যান স্কয়ার প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের। আরেকটা বাকি থাকলো 3 নম্বর সূত্রটি আমাদের বাকি থাকলো, তো সেটি দেখি আমরা। cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার যেটা হয় সেটি দেখব। cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আশা করি এটা তোমরা নিজেরাই পারবে। এখানে দেখো pn প্লাস ওএন স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার, একই জিনিস বারবার। এবার pn স্কয়ার দিয়ে ভাগ করে দিব, pn দিয়ে ভাগ করে দিলাম। এবার প্রথমটা 1 হয়ে যাবে, এই যে এখানে 1 হলো, আর এখানে pn দিয়ে ভাগ করলে ওএন বাই pn, ওপি বাই ওএন বাই ওএন সন্নিহিত বাহু বাই পিএন ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, এটা cot থিটা। আর ওপি বাই পিএন, ওপি বাই পিএন এটা অতিভুজ বাই বিপরীত বাহু বাই অতিভুজ সাইন, সুতরাং এটা হচ্ছে সাইনের উল্টা, সুতরাং এটি কোসেক। ফলে এটা কোসেক স্কয়ার থিটা, আর এই পাশে আছে 1 প্লাস cot স্কয়ার থিটা। কত সুন্দর করে সূত্রগুলো আমাদের প্রমাণ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং আমরা দেখলাম যে আসলে এই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারি। ত্রিকোণমিতিক জিনিসগুলো তোমরা যা ছোটবেলা থেকে শিখছো, 9-10 থেকে শিখছো, এর আগের ক্লাসেও কিছু শিখছো, এই সব মিলায়ে কাজগুলো কিন্তু খুবই সহজ।
এবং এই ফাঁকে বলে রাখি, সামনে ক্যালকুলাস আছে। ক্যালকুলাসের কাজ, ত্রিকোণমিতি যদি তুমি ভালো না জানো, ক্যালকুলাস কিন্তু পারবে না। ক্যালকুলাসের অনেক ক্ষেত্রে, অনেক অঙ্কেই 90% কাজ বা 95% কাজ হচ্ছে ত্রিকোণমিতির, তারপরে 1-2 লাইন ক্যালকুলাস। সুতরাং ত্রিকোণমিতি সূত্রগুলো খুব ভালো করে ফলো করবে, একেবারে ঠোঁটস্থ রাখবে। এরপরে চলে যাও, আমরা আজকে কিছু অঙ্কের সমাধান করতে চাই। তো প্রথম যেটি আমরা করব, গাণিতিক সমস্যা দেখব 6b এর। তো এই সমস্যাটির ক্ষেত্রে আমরা sec 4 theta equal to plus tan 4 theta equal to 1 plus একটু কালিটা চেঞ্জ করে নিব কিনা, কালিটা একটু চেঞ্জ করে নিলাম। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আছে sec 4 theta equal to sec 4 theta plus tan 4 theta equal to 1 plus 2 sec square theta tan square theta। তো এটা আমরা 1-2 নম্বর কোশ্চেন। তো আমরা বাম পক্ষ ধরে করতে পারি। এটি বাম পক্ষ, যে sec 4 theta, sec 4 theta এটাকে আমরা যদি লিখি sec square theta তার হোল স্কয়ার প্লাস tan to the power 4 theta, এটি লিখতে পারি। তোমরা জানো sec স্কয়ার মানে হচ্ছে 1 plus tan স্কয়ার। এর আগে আমরা সূত্র প্রমাণ করে আসলাম একটু আগেই, 1 plus tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস এখানে tan to the power 4 theta। এখন যদি আমরা এখান থেকে হোল স্কয়ারের সূত্র লিখি, 1 plus 2 tan স্কয়ার থিটা প্লাস tan to the power 4 theta, এটা সূত্র গেল, আর বাইরে আরেকটা tan to the power 4 theta ছিল। সুতরাং 1 plus 2 tan square theta plus 2 tan to the power 4 theta, এটা তোমরা বুঝতে পেরেছো, এই দুটো যোগ করে দিলাম। 1 plus 2 tan square theta যদি কমন নেই, তাহলে এখানে প্রথমে থাকে 1 plus tan square theta। সুতরাং এখানে 1 plus 2 tan square theta into 1 plus tan square theta হচ্ছে sec square theta। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পক্ষটি হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ, অতএব বাম পক্ষ লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এটা প্রমাণ করতে বললে প্রুফ, শো করতে বললে শোড, যা হয় সেটি দিয়ে দিব। এটা ইকুয়াল টু RS লিখে দিও রাইট সাইড। তোমরা একটা জিনিস খেয়াল করবা, অনেকে এই কাজটি করে থাকো, LHS এটা লেখো, সমস্যা নেই, তুমি LHS লেখো, কিন্তু 3টা বর্ণের জন্য 3টা থাকবে, ফুল স্টপ 3টা, অথবা শুধু LHS একটাও দিবা না, ইদানিং ফুল স্টপ চলে যাচ্ছে। আবার ধরো BSc, কেউ কেউ এরকম লেখো BSc, এরকম না, আসলে বি ব্যাচেলর সায়েন্সেস এরকম, যাই হোক, অথবা BSc। ছোট ভুল এটা যেন না হয়, এটা দেখে নিও। তাহলে আমরা দেখলাম যে খুব সহজ অঙ্ক। আরেকটায় চলে যাই, গাণিতিক সমস্যার আরেকটি সমাধান করে আসি। এটিও খুব সহজ, তোমরা ছোটবেলায় করেছো, তারপরেও আমি একটু করি। 4 নম্বর বইতে আছে, লেফট সাইড √1 minus sin theta divided by 1 plus sin theta। যে কাজটি আমরা করব, এটা গুণ করে দিব নিচে যেটি আছে এর বিপরীত রাশি দিয়ে, অর্থাৎ এখানে মাইনাস ব্যবহার করে। 1 minus sin theta হরে লবে গুণ করলাম, হরেও গুণ করলাম 1 minus sin theta।
তাহলে উপরে হলো 1 মাইনাস সাইন থিটা এর হোল স্কয়ার, আর নিচে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সুতরাং উপরে হলো 1 মাইনাস সাইন থিটা এর হোল স্কয়ার, আর নিচে হলো cos স্কয়ার থিটা। এটা যখন হলো তখন আসলে রুটটা উঠে গেল, উঠে গেলে যেটি হবে আমাদের, যে উপরে হবে 1 মাইনাস সাইন থিটা আর নিচে হবে cos থিটা। এটাকে আলাদা করে লিখলে 1 বাই cos থিটা হবে একটা, বেশি হয়ে গেল, মাইনাস সাইন থিটা বাই cos থিটা। সুতরাং এটি হচ্ছে আমার sec থিটা আর এটা হচ্ছে আমার tan থিটা। আশা করি বুঝতে পেরেছো, আমাদের প্রমাণ এটা ছিল। তাহলে এটা রাইট সাইড, তাহলে আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। বলেছি প্রমাণ করতে বললে প্রুফ, আর শো করতে বললে শোড। বইতে যেটি দেওয়া থাকবে সেই অনুযায়ী করবে, প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেই অনুযায়ী করবে। তাহলে আমরা দ্বিতীয় আরেকটি অঙ্ক করে ফেললাম খুব সহজে। দেখতে পাচ্ছ এগুলো তোমরা এমনিই পারো, শুধু শুধু তারপরেও আরেকবার মনে করাই দেওয়ার জন্য। আরেকটি দেখবো আমরা 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা। তো 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা, এটি আমরা বাম পক্ষ ধরে আবারও করব, বাম পক্ষ ধরে করব। 1 পুরোটা লিখবো, আমি লিখছি না, ওখানে লেখা আছে বলে, এখানে লেফট সাইড দিয়ে করতে পারো। তো sec থিটাকে তুমি লিখতে পারো 1 বাই cos থিটা, আর tan থিটাকে লিখতে পারো sin থিটা বাই cos থিটা। এটি যদি করো তাহলে তোমার cos থিটা হচ্ছে লসাগু। তাহলে এখানে cos থিটা প্লাস 1 প্লাস sin থিটা। এখন এটাকে উপরেরটার বিপরীত রাশি দিয়ে গুণ করতে পারো, অর্থাৎ cos থিটা প্লাস sin থিটা প্লাস 1 এটি আছে, এটাকে তুমি গুণ করে দিলে cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, লবে গুণ করলে হরেও গুণ করলে cos থিটার সাথে cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1। এখন কি দাঁড়াবে? এটি দাঁড়াবে উপরে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে cos থিটা প্লাস sin থিটা এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটি হলো। আর নিচে হলো cos থিটা ইন্টু cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1। তাহলে আমি এখানে করি, উপরে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা sin থিটা, এটি হলো সূত্রটি, মাইনাস 1, নিচে যা আছে রেখে দেই, cos থিটা ইন্টু cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1। তাহলে উপরে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলে হচ্ছে 1 প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1, নিচে তো যা ছিল তাই আছে, cos থিটা ইন্টু cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1। এই 1 1 চলে যাবে, এই দুইটা যে থাকবে এখান থেকে cos এবং cos আউট হয়ে যাবে, তাহলে আমার থাকবে 2 sin থিটা, আর নিচে থাকবে cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1। আমি একটা লাইন গ্যাপ দিলাম, তোমরা পুরোটাই করবে। তাহলে উপরে sin থিটা ঠিক থাকলো, নিচে যদি একটা sin থিটা কমন নেই, তাহলে প্রথমটি হয় cos থিটা বাই sin থিটা, পরেরটি হয় 1
পরেরটি হয় -1/sin থিটা। কমন এটা আশা করি বুঝতে পেরেছো। তখন এটা কাটা যায়, আমার থাকে 2 এটা হচ্ছে cot থিটা, তারপর এটা থাকে আমার 1, এটা আছে cosec থিটা। এই দেখো এটি এবং এটি প্রমাণ করতে বলেছিল, সুতরাং এটি আমরা বলতে পারি রাইট সাইড। সুতরাং আমরা দেখলাম আমার লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা প্রমাণিত হলো। আশা করি বুঝতে পেরেছো যে এটি কিভাবে কাজটি করতে হবে, সুতরাং এটি প্রমাণিত হয়ে গেল। এখন আমরা চলে যাব আরেকটি, আমাদের কাজ শেষ করে এনেছি, আরেকটি বা দুটি অঙ্ক করব। tan থিটা প্লাস sin থিটা যদি m হয় এবং tan থিটা মাইনাস sin থিটা যদি n হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার হচ্ছে 4√mn। এটা খুবই সোজা অঙ্ক। তো আমরা যেটি প্রমাণ করতে হবে সেটি ফলো করব। এটার বাম পক্ষ প্রথমে এটি লিখে দিবা যে দেওয়া আছে এত, এটি দেওয়া আছে। এখন লেফট সাইড হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, সুতরাং tan থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা এর হোল স্কয়ার। এখন এটি যদি তুমি করো তাহলে এটির মান যেটি হয় যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তুমি সূত্র ভাঙতে পারো অথবা সরাসরি 4 tan থিটা ইনটু sin থিটা এটি লিখে দিতে পারো। এখন এই যে 4 tan থিটা ইনটু sin থিটা লিখে দিলে, কিন্তু আমার সূত্রে প্রমাণ আছে কি 4√mn, তাহলে তুমি যদি 4 লেখো আর যদি রুট দিতে চাও তাহলে এটা হবে tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, কারণ কি রুট দিলে স্কয়ার আসবে। এখন 4 এর এখানে তুমি tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা এটা দরকার। এখন এটা হচ্ছে mn, m এবং n এর গুণফল। তোমরা একটু ইয়েতেই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে a স্কয়ার আর এটা হচ্ছে কি বলে tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এটা সরাসরি এখানে তুমি mn টা লিখে দিতে পারো mn। কেন mn লিখে দিতে পারো? কারণ এই দুটোর গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা একটু আগে এখানে পেয়েছি। ইচ্ছা করলে পাশে সাইড নোটটা দিয়ে দিতে পারো, অথবা তুমি এখানে মান বসিয়ে দিতে পারো। সুতরাং এটি খুবই সোজা, আমি আর কিছু লিখছি না, এটা হয়ে গেল, রাইট সাইড হয়ে গেল। সুতরাং ওই প্রুফ যা হয় সেটি লিখবে। এর পরেরটায় চলে যাই, আরেকটায় 2 এর 1 ছিল এটি। a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু c যদি হয়, তাহলে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু কত হবে এটি আমাদের বের করতে হবে। এর সাথে ছিল cos এবং b এর সাথে sin, এখন উল্টে গিয়েছে, সুতরাং আমাদের উল্টানো কাজটি করতে হবে, আর কিছু নাই। তাহলে এখানে আমি আসলে বাম পক্ষ দিয়ে করব না, সরাসরি দেওয়া আছে যেটি সেটি করব। যে নাম্বারটা একটু চেঞ্জ হবে, একটু ঠিক করে নিও সেটি। তো এখানে আমি প্রথমে দিব যে দেওয়া আছে, কি দেওয়া আছে, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল c। এখন যদি এটিকে বর্গ করে দিই, a cos থিটা মাইনাস b sin থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তাহলে এখানে হবে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার
sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা ইকুয়াল টু c স্কয়ার। আশা করি তোমরা এটা আমার চেয়েও ভালো পারো। এখন বলছিলাম যে এর পাশে যে ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমরা a স্কয়ার cos স্কয়ারের জায়গায় লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা, b স্কয়ারের সাথে sin স্কয়ার ছিল, এখানে লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা ইকুয়াল টু c স্কয়ার। এখন যেটি করব এটি গুণ করে দিব, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা ইকুয়াল টু c স্কয়ার। যেগুলো sin থিটা cos থিটা নেই সেগুলো একত্রে করে ফেলি, a স্কয়ার b স্কয়ার, এটি এবং এটি মাইনাস c স্কয়ার। এবং খেয়াল রাখো, দেখো আমার ভিতরের অংশটি হচ্ছে আসলে ডান সাইডের, ইকুয়াল টু এদিকে আসলে হবে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা হয়ে গেল। এটা আসলে আমরা দেখতে পাচ্ছি a sin থিটা প্লাস b cos থিটা এর হোল স্কয়ার। এখন যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমরা এইটা পেয়ে যাচ্ছি। সুতরাং অতএব এখানে আমরা a sin থিটা প্লাস b cos থিটা equal to plus minus root over a square plus b square minus c square হয়ে গেল। সুতরাং আমরা একেবারেই লিখে দিতে পারি যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এটা আমাদের প্রমাণিত হলো, প্রুফ বা সই, যা দরকার হয় সেটি লিখে নিও তোমরা। তো আমরা ক্লাসটি শেষ করে এনেছি। আর কিছু আছে কিনা? ও আরেকটি আছে মনে হচ্ছে, a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইকুয়াল টু যদি c হয় তাহলে আমাদের tan x ইকুয়াল টু এটি লিখতে হবে, c মাইনাস a ইকুয়াল tan x ইকুয়াল টু প্লাস মাইনাস c মাইনাস a বাই b মাইনাস c। একটা জিনিস খেয়াল করবা, এরকম জিনিস যদি কখনো আসে, মনে করো এটা তুমি পারো না, তাহলে তুমি কি করবা? যে কাজটি করবা, তুমি যেটি উত্তর আছে ওখান থেকে করা শুরু করবা, তাহলে দেখবা যে খুব সহজেই বিষয়টি হয়ে যাবে। তাহলে আমরা এই কাজটি সহজেই করতে পারি, যেটি দেওয়া আছে আমি সেটি ধরে কাজটি করতে পারি। যে দেওয়া আছে যেটি, সেটি দিয়ে আমরা কাজটি করে ফেলতে পারি। অথবা এটা তো বলেছি, যদি কখনো না পারো তাহলে এটি সাহায্য নিতে পারো, যেটি দেওয়া আছে সেটি সাহায্য। তাহলে আমরা এখন কি করব? দরকার যেটি, যে এই c এর সাথে আমি একটা 1 ধরে নিব, a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইকুয়াল টু c ইনটু 1। এই c ইনটু 1 যখন হবে, c কে আমি 1 এর জায়গায় আমি লিখতে পারবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এরপরে আমরা c sin স্কয়ার x প্লাস c cos স্কয়ার x লিখতে পারবো, c cos স্কয়ার x। ফলে আমরা b sin স্কয়ার x, সাইনটা এই পাশে রাখি, আর এইটা মাইনাস c sin স্কয়ার x এখানে নিলাম, ইকুয়াল এখানে c cos স্কয়ার x মাইনাস a cos স্কয়ার x এটি নিলাম।
এখন যদি এখান থেকে বি মাইনাস সি লিখি, হয়ে গিয়েছে অঙ্ক সাইন স্কোয়ার এক্স। সোজা অঙ্ক, কিন্তু কিভাবে করতে হবে এটা বোঝা মুশকিল। এই জন্য বলছিলাম তুমি এটি একটু বর্গ করে দাও, বর্গ করে গুণ করে উল্টা দিকে করে যাও, দেখবা যে অঙ্কটি এক সময় হয়ে যাবে। ইন্টু সি মাইনাস এ কজ স্কোয়ার এক্স। এখন এটা যদি এরকম লিখি, সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স ইকুয়াল, এখানে সি মাইনাস এ বাই বি মাইনাস সি, আশা করি ধরতে পেরেছো, সি মাইনাস এ বাই বি মাইনাস সি। এটি হলো, এখান থেকে আমরা লিখতে পারি tan স্কোয়ার এক্স ইকুয়াল টু সি মাইনাস এ বাই বি মাইনাস সি। অতএব tan x equal to plus minus root over c minus a by b minus c। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। আমাদের আজকের ক্লাসটিও এর মাধ্যমে আমরা শেষ করতে পারছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়ির কাজটি নিয়ে নাও। বাড়ির কাজটি পাঠাবে, অনেকেই বাড়ির কাজ পাঠাও না, বারবার বলেছি। 6B প্রশ্নমালা, এটির অক্ষরপত্রের বই বলেছি, এটি 1 থেকে 3 এর সকল অঙ্ক করবা, ফেসবুক মেসেঞ্জারে পাঠাবা বা মেইলে পাঠাতে পারো, যে কোনো ভাবে পাঠাবা। এটি পাঠিয়ে দাও এবং সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, করোনা মুক্ত থাকো, এই কামনা করে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।